মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই যা বৃষ্টি, আজ আর বোধহয় থামবে না। সারা রাত না অফিসেই কাটাতে হয়। সে তো আমি অনেক আগেই বুঝেছি। ভালো লাগে, একে শীতকাল তার ওপর এত বৃষ্টি। যা বলেছ, রাতে মনে হয় দুটো কম্বল লাগবে। না, আমি বেরোই, বুঝলে। ভেবেছিলাম বৃষ্টিটা একটু ধরলে বেরোবো। অফিস টাইম তো সেই কখন শেষ হয়ে গেছে। আমিও তো সেই অপেক্ষাই করছিলুম। যাকে চলো, আমিও বেরোই। হ্যাঁ, চল। কালাহরি, কালাহরি, কোথায় গেলি রে বেটা? বড় সাহেবের ঘরে অতিথি এসেছে। আচ্ছা, কালাহরিকে দেখেছো তোমরা কেউ? না, দেখিনি তো। কই, চোখে পড়েনি তো। ও, দেখনি? না। বলো কি জয়দেব, মনে আছে অঙ্কের মাস্টার মশাইয়ের হাতে সেই বেত খাওয়ার কথা? মনে আছে ক্লাস 9-এ পড়ার সময় স্কুলের নাটকে আমার অভিনয়ের কথা? মনে থাকবে না মানে? আলবাত মনে আছে। ওই তো ওই চরিত্রটা করেছিলেন না? বলছি, কি যেন চরিত্র করেছিলেন? আরে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, ঠিক। মনোজ মিত্রের চোখে আঙুল দাদা শুদ্ধ হিন্দিতে অনুবাদ করে মঞ্চস্থ করা হয়েছিল। মনে আছে, মনে আছে। যা আঙুল দিয়েছিলেন চোখে, বাবা! এখনো চোখ বুঝলে মানে দিব্যি। হ্যাঁ, মানে চোখের সামনে ভেসে ওঠে সেই অভিনয়ের দৃশ্য। রে বাবা! সে যা বলেছ। আচ্ছা, অনুবাদটা বোধহয় আমি করেছিলাম আর কি। তুমি? কিন্তু আমার যতদূর মনে পড়ছে। কি মনে পড়ছে? কি? আরে ওটা করেছিল ওই সায়নদেব। ঠিক। হ্যাঁ, ওই সায়নদেব আর আমি জয়দেব। হ্যাঁ, ওই দুই দেব মিলেই নাটকটা অনুবাদ করেছিলাম আর কি। ও তাই না? আমারও সেটাই মনে হচ্ছিল। কিন্তু কি জানো? আরে কিন্তু ছাড়ুন তো। বলুন তো, এই যে আপনি দেবকুমার, আমি জয়দেব, আর আলোচ্য বন্ধুর নাম হচ্ছে সায়নদেব, আর আমাদের হাতে কি মদের পাত্র। এই দেব আর মদের মিশ্রণে যে মহামহিরুহ তৈরি হয়, তাকে কি বলে? এই সেরেছি বাবারে, তাকে আবার কিছু বলে নাকি? বলেই তো। তা কি বলে শুনি? দেবদারু। কেমন দারুণ আসলে বটে জয়দেব। আরে পাত্র খালি যে। এই তাই তো। ঠিক আছে। প্রাণটা জুড়লো। শুনছেন তারাপদ রায়ের রচনা অবলম্বনে একদিন রাত্রে। এই গল্পটি তার দুই মাতালের গল্প ও অন্যান্য বই থেকে নেওয়া হয়েছে।
কৃত্তিবাস গোষ্ঠীর অন্যতম কবি তারাপদ রায় তাঁর কর্মজীবনে ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বাংলা সাহিত্যের রম্য রচনার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্ট দুই জনপ্রিয় মাতাল চরিত্র জয়দেব ও মহিমাময়ের বিচিত্র কীর্তিকলাপ উঠে এসেছে এই মাতাল সিরিজের বিভিন্ন গল্পে। তাহলে শুনতে থাকুন একদিন রাত্রে। আজ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, শীতের পেঁচালো বৃষ্টি, সেই সঙ্গে যথারীতি উত্তুরে হাওয়া। ঠান্ডা পড়েছে খুব। অনেক দিন কলকাতা শহরে এরকম জমাট ভাব ভারী ঠান্ডা দেখা যায়নি। সন্ধে হয়ে গেল, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। যদি জোরে দু চার পশলা হয়ে যেত তবে সে ছিল মন্দের ভালো, তাতে হয়তো মেঘটাও কেটে যেত। কিন্তু আকাশ ঘন হয়ে শীতের রাতের অন্ধকার নেমে এলো। টিপ টিপ করে বৃষ্টিও হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে লোডশেডিং। সারাদিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট চলছে, অথচ কাগজে কোলাঘাট ব্যান্ডেলের কোনো গোলমালের খবর নেই। কি জানি, হয়তো ঠান্ডার জন্যেই বিদ্যুতের বাবুরা কাজে আসেনি, বিদ্যুৎ সরবরাহ করার লোকের অভাব হয়েছে। আমরা এখন আছি মহিমাময়ের সদাগরি অফিসের দোতলায়। অফিসটায় একটা জেনারেটর আছে, তাই আশেপাশে ঘনঘোর লোডশেডিং হলেও অফিসে আলো আছে। অফিসের ঘড়িতে ঘন্টা বাজার শব্দ পেয়ে মহিমাময় একটু ব্যস্ত হয়ে নিজের হাত ঘড়িটা অফিসের ঘড়ির সঙ্গে মিলিয়ে নিলেন। তারপর বিড়বিড় করেই আপন মনে বলে উঠলেন, বেটার ছেলে জয়দেব বলছিল 5টার সময় আসবে, ঠিক 5টা, একেবারে কাঁটায় কাঁটায় নাকি 5টায়। ধুরশালা, সেই থেকে বসেই আছি। কখন বিকেল বিকেল অফিস ফাঁকা হয়ে গেছে, এদিকে আমি বসেই আছি। ভাল লাগে না। বলতে বলতেই মহিমাময় উঠে গিয়ে রাস্তার দিকে জানলায় উকি দিয়ে দেখলেন বাইরে রীতিমতো অন্ধকার, লোডশেডিং এখনো চলছে। এই অফিসে ইংরেজ আমলের সেই পুরনো 10টা 5টার রুটিন এখনো বদল হয়নি। এইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে 2-4 জন দারোয়ান চাপরাশি রয়েছে। ওরা এই অফিসেরই কেয়ারটেকার স্টাফ, অফিসেরই একতলায় থাকে। শুধুমাত্র বড় সাহেবের ঘরে জোরালো আলো জ্বলছে। ভারী পর্দা আর বন্ধ দরজার ফাঁক দিয়ে সে আলো বাইরে এসে পড়ছে। ওখানে বড় সাহেবের কাছে বোধহয় কোনো ভিজিটার এসেছে। বিপত্নিক, প্রৌঢ় এবং এই অফিসের হেড ক্লার্ক নরহরিবাবুকে, মানে বড়বাবুকেও কেমন যেন একটু অস্থির দেখাচ্ছে। ফাইলের লোহার শেলফ, আলমারির পেছন, টেবিলের তলায় উঁকি ঝুঁকি মেরে তিনি এখন মহিমাময়ের পাশে এসে দাঁড়িয়েছেন। খানিক বিভ্রান্তি নিয়ে তিনি মহিমাময়কেও জিজ্ঞেস করলেন, মহিমাবাবু, হ্যাঁ, কালাহরিকে কোথাও দেখেছেন আপনি? আগে না, যত সব আদিক্ষেতা। বেটা কালাহরি তো নয়, মূর্তিমান এক শয়তান, 1 নম্বরের পাক্কা চোর। এই তো পরশুদিনই ফিশ কাটলেটটা টিফিনের সময় প্লেটের টেবিলের উপর রেখে সবে বারান্দার কলে হাতটা ধুতে গেছি, আর বেটা কালাহরি সেটা নিয়ে চম্পট দিল। যত সব। কালাহরি হল হেড ক্লার্ক নরহরিবাবুর পোষা নিজস্ব হুলো বেড়াল। সাদা কালো শরীর, মোটা মাথা। কালাহরি নামটি নরহরিবাবুরই দেওয়া। কালাহরি অন্তঃপ্রাণ তার। বৃষ্টির মধ্যে এই ঠান্ডায় হুলোটা কোথায় বেরিয়েছে এখনো ফেরেনি, তাই নরহরিবাবুর এই উস্খুসুনি। প্রতিদিন অফিস থেকে বেরোনোর সময় নরহরিবাবু কালাহরিকে 4টে মিল্ক বিস্কুট খাইয়ে যান। আজ কালাহরি আসছে না বলে তিনি বেরোতে পারছেন না। এখনো ভ্রুকুটি কুটিল মুখে অধীর প্রতীক্ষা করছেন হুলো বেড়ালটার জন্যে। মহিমাময় আপন মনে বললেন, কিন্তু বেটা জয়দেব তো আর একটা হুলো বেড়াল নয়, একটা আস্ত মানুষ। সেই বেটাই বা গেল কোথায়? নেহাত অফিসে আলো আছে, অন্ধকারে ঘুপচি মেরে অপেক্ষা করতে হচ্ছে না।
কিন্তু যথেষ্ট হয়েছে, আর নয়। হ্যাঁ, 6টা বেজে গেছে, আর এক মুহূর্ত ওই বেটার ছেলের জন্য আমি অপেক্ষা করব না। দুপুরে 2:30 নাগাদ মহিমাময় টিফিন করতে বেরিয়ে 1 পাইট বাংলা 2 নম্বর খেয়ে এসেছিলেন। সব দিন অবশ্য এটা করেন না, কিন্তু আজ জয়দেব আসবেন, দুজনের সারা সন্ধ্যার প্রোগ্রাম, তাই টেম্পোটা একটু তুলে রাখতে চেয়েছিলেন। তাছাড়া জয়দেবের সঙ্গে পাল্লা দিতে গেলে একটু তৈরি হয়ে থাকতে হয় বই কি। দুপুর 2:30-এর সে নেশাও কখন কেটে গেছে, কিন্তু জয়দেব সত্যিই এখনো আসছেন না। কালাহরি এসেছি। বৃষ্টির দিনে মিল্ক বিস্কুটগুলো তো নেতিয়ে গেল। আয় আয়, তাড়াতাড়ি খেয়ে আমায় মুক্তি দে দেখি, আমিও বেরোবো এবার। অবশেষে কালাহরি এসে নরহরিবাবুর হাত থেকে বিস্কুট খেয়ে নরহরিবাবুকে ভারমুক্ত করল। এবার টেবিল গুছিয়ে নরহরিবাবু অফিস থেকে বেরোনোর উদ্যোগ করছেন। জানলার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে মহিমাময় সিদ্ধান্ত নিয়েই নিলেন, না না না, এবার আমিও বেরোবো। উফ, এমন তোফা দিনের মেঘলা সন্ধ্যাখানা পুরো মাঠে মারা গেল। মহিমাময় সদ্য টেবিলে এসে বসে খোলা ফাইলখানি বন্ধ করে গুছিয়ে রাখছেন। এমন সময় যাওয়ার পথে নরহরিবাবু মহিমাময় টেবিলের পাশে এসে দাঁড়ালেন। হয়তো জরুরি অফিসিয়াল কোনো কথা আছে এই ভেবে মহিমাময় একটু ছদ্ম আগ্রহ দেখিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবেন নাকি বড়বাবু? আপনার বন্ধু জয়দেব বাবু বড় সাহেবের ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, সে কি বলেন কি মশাই, কখন থেকে? মহিমাময়ের ব্যগ্র প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে যেন এপ্রিল ফুল করেছেন এমন একখানি মুখ নিয়ে তাতে মজ্জা পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার একটি ইঁটো হাসি ঝুলিয়ে বার কয়েক পেছনে ফিরে মহিমাময়ের দিকে তাকাতে তাকাতে নরহরিবাবু অফিস ছেড়ে বেরিয়ে গেলেন। জয়দেবকে বিশ্ব সংসারে চেনে না এমন লোক নেই, তার উপরে সে এখন সিনেমার পরিচালক হয়েছে। এই অফিসে মহিমাময়ের বন্ধু হিসেবেই যদিও তাকে সবাই চেনে, আর সবার মতো নরহরিবাবুও চেনেন, কিন্তু মহিমাময়ের বিস্ময়ের ঘোর যেন কাটতেই চাইছিল না। কেসটা কি হলো? বড় সাহেবকে বেটার ছেলে জয়দেব চিনল কি করে? কবে কোথায় আলাপ হলো দুজনের? আর তাছাড়া আমার কাছে, আমার অফিসে এসে আমার ঘরে না গিয়ে, আমাকে কিছুই না জানিয়ে বড় সাহেবের ঘরে কিনা জয়দেব? হ্যাঁ, না 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 না, মনে হচ্ছে নরহরিবাবুই কিছু একটা গোলমাল করছেন। নির্ঘাত। মহিমাময় ঠিক হিসেবটা মেলাতে পারলেন না। অবশ্য জয়দেবের কটা ব্যাপারই বা মহিমাময় বা অন্য কেউ কোনোদিন মেলাতে বা বুঝতে পেরেছেন। টেবিল গোছাতে গোছাতে মহিমাময়ের মাথায় দুটো প্রশ্ন ঘুর 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 করতে লাগলো। প্রথম প্রশ্ন, কিন্তু কথা হচ্ছে জয়দেব যদি অনেকক্ষণ আগেই এসে থাকে, তাহলে বেটার ছেলে এখন ঠিক কি অবস্থায় আছে? কি হে জয়দেব, তা তোমার মাথায় এখন কত ভাগ জল আর কত ভাগ স্থল? আমি তো ওই স্থল কোথাও খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে কি বলুন তো, মানে পুরো 4 ভাগই। আর দ্বিতীয় প্রশ্ন, বড় সাহেবের ঘরে গিয়ে এখন জয়দেবকে ডেকে বার করে আনাটা কতটা সমীচীন হবে? জয়দেব, তুমি পারো বটে। প্রশ্ন দুটো মনে মনে বিবেচনা করতে করতেই মহিমাময় বড় সাহেবের ঘরের দিকে এগোলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে বাধা পেতে হলো। বড় সাহেবের খাস আরদালি জানালো, এখনো ভেতরে ঢোকা যাবে না। এ কি,
সাহেব দোস্তের সঙ্গে বাতচিত করতেছে। হ্যাঁ ঠিক আছে, একটু দেখতে দাও। এর মধ্যেই মহিমাময়ের সুশিক্ষিত কানে একটু গেলাসের টুংটাং সহ খুব পরিচিত কিছু শব্দ ধরা পড়েছে। মধুর সেই শব্দে তন্ময় হতে গিয়েও সহসা চমকে উঠলেন মহিমাময়। হ্যাঁ, সর্বনাশ করেছে। জয়দেব কিনা এখানে আমারই অফিসের ভেতর খোদ বড় সাহেবের সঙ্গে বড় সাহেবেরই কামরায় বসে জমিয়ে মদ খাচ্ছে। শটান অ্যাবাউট টার্ন মেরে নিঃশব্দে কেটে পড়তে যাচ্ছিলেন মহিমাময়, কিন্তু বড় সাহেবের সেন দৃষ্টি দরজার ওপাশ থেকে, এমনকি ভারী পর্দার অন্তরাল থেকেও সামান্য এক চিলতে ফাঁক দিয়েই মহিমাময়কে দেখে ফেলেছে। এই যে বিশু, দেখো তো ওখানে কে দাঁড়িয়ে। সাহেব, ও তো মহিমা বাবু। ইতিমধ্যে বাঁ হাতে বড় সাহেবের কামরার দরজায় ঝোলানো ভারী পর্দার কিয়দংশ তুলে ধরে ঠিক দরজার মুখে দাঁড়িয়ে মহিমাময় বললেন, আগে একটু ভেতরে আসবো স্যার। প্রত্যুত্তর শুনেই বোঝা গেল বড় সাহেব যথেষ্ট মুডে আছেন। অস্বাভাবিক সৌজন্য বিগলিত হয়ে সাদর আহ্বান জানালেন তিনি মহিমাময়কে। আরে আসুন আসুন মহিমা বাবু, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। মহিমাময় ঠিক এতটা আশা করেননি। বড় সাহেবের আহ্বানে মহিমাময়ের মন জুড়ল, কিন্তু এই মুহূর্তে তার চোখ জুড়িয়ে গেল অন্য একটি দৃশ্য দেখে। বড় সাহেবের টেবিলের ওপর একটি মদের বোতল ও দুটি গ্লাস। টেবিলের ওপর যে বোতলটি রাখা তার অভ্যন্তরের পানীয়কে খুব মহার্ঘ বা দুর্লভ পানীয় অবশ্য বলা যাবে না, তবে মোটামুটি উচ্চমানের দেশি প্রিমিয়াম হুইস্কি। সেই সঙ্গে মহিমাময়ের এটাও নজর এড়ালো না যে সেই বোতল প্রায় অর্ধেক ফাঁকা। বড় সাহেব মহিমাময়কে বসতে বললেন। কিছুটা সেই বোতল তাড়িত হই মহিমাময় যখন চেয়ারে বসতে চলেছেন, বড় সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, এই আমি 1 মিনিট আসছি। বসো, তোমরা বসো, আমি 1 মিনিট আসছি। বড় সাহেবের বসার ঘরের লাগোয়া একটি ঘর আছে, যেটি অফিসের বাকি সবার কাছে বড় সাহেবের টিফিন ঘর নামে পরিচিত। তা মহিমাময়কে বসতে বলে সাহেব ঢুকলেন সেই টিফিন ঘরে। মহিমাময় চেয়ারে বসলেন বটে, কিন্তু তার চোখ তখনও সেই বোতলে আটকে। বিষয়টি নজর করে পাশের চেয়ারে গা এলিয়ে বসা জয়দেব বললেন, বেড়া মহামহিম, আস্তে আস্তে। তুই বলছি ওই বোতলের দিকে ওরম ভাবে তাকিয়ে দেখছিস কি? একে নিজের অফিস, তাই আবার সেই অফিসেরই বড় কর্তার ঘর। স্বভাবোচিত সম্ভ্রমে মহিমাময়ের গলা আপনি ফিসফিসিয়ে গেল। এই জয়দেব, কে? এ তো অর্ধেক ফাঁকা রে। বলছি বেড়া, তুই মনে হয় আজকাল না ভালো কিছু দেখতে পাস না। এই মানে? মানে হচ্ছে ওই বোতলখানা অর্ধেক ফাঁকা সেটা দেখলে তুমি, হ্যাঁ, কিন্তু অর্ধেকটা যে বাবা ভরা আছে সেটা দেখতে পেলে না। বসো। ইতিমধ্যে বড় সাহেব পেছনের সেই টিফিন ঘর থেকে বেরিয়ে এসেছেন। তার হাতে একটি কাঁচের গ্লাস। ইঙ্গিতটা স্পষ্ট, মহিমাময়ের কপালেও তার মানে এই পানীয় জুটতে চলেছে। বোতলবন্দি উচ্ছল রঙিন তরলের মতো মহিমাময়ের মনটা প্রাথমিকভাবে একটু নেচে উঠলেও অফিসের বড় সাহেবের সঙ্গে বড় সাহেবেরই ঘরে বসে মদ্যপান করাটা কতটা নিরাপদ
সে বিষয়ে বসে বসে ভাবতে লাগলেন মহিমাময়। হয়তো সেই কারণেই মহিমাময়কে খানিক চিন্তান্বিত দেখালো, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হওয়ার আগেই বড় সাহেবের কণ্ঠ নিনাদিত হলো। তা মহিমা বাবু ছোট না বড়? বড় সাহেবের হাতে উদ্যত গ্লাস ও বোতল দেখে ছোট বড় ইঙ্গিত বুঝতে মহিমাময়ের অসুবিধা হলো না। মহিমাময় বিধিসম্মত সামান্য লাজুক ভাব গলায় টেনে পরিমিত ইতস্তত করে বললেন, মানে বড়ই হোক। বড় 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 বড়। বড় সাহেবের মুখ দেখে তিনি যে খুব অখুশি হয়েছেন তা মনে হলো না। একটি গ্লাসে পানীয় ঢেলে তার সঙ্গে নিজের জলের ফ্লাস্ক থেকে জল মিশিয়ে বড় সাহেব এগিয়ে দিলেন মহিমাময়কে। তারপর জয়দেবের দিকে তাকিয়ে মহিমাময়কে বললেন, শুনলাম আমার বন্ধু জয়দেব পালের সঙ্গে নাকি আপনার আলাপ আছে? মহিমাময় হাত নেড়ে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তাতেও বাধা পড়ল। বড় সাহেব মহিমাময়ের সেই নড়তে চাওয়া হাতে মদের গ্লাসটি ধরিয়ে দিয়ে বললেন, অবশ্য আলাপ তো থাকবেই, মানে থাকারই কথা। নাম করা লোক, সিনেমার ডিরেক্টর, তার উপর আবার আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে স্কুলে পড়েছি, বুঝলে? পরিচয়ের শেষ অংশ শুনে মহিমাময় একটু বিস্মিত হলেন। অবশ্য এরকম বিস্মিত তাকে আগেও হতে হয়েছে। বহু ব্যক্তির মনে ধারণা যে অধুনা স্বনামধন্য সিনেমা ডিরেক্টর জয়দেব পালের সঙ্গে তিনি একই স্কুলে পড়েছেন, আর সেই স্কুলগুলি শুধুমাত্র কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে এমনটাই নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিহারে, এমনকি বাংলাদেশেও আছে এইসব স্কুল। তিনি মনে মনে বললেন, আবার শুরু করেছে। না, যত দিন যাচ্ছে জয়দেবের এই স্কুলীয় স্কিল যেন আরো শানদার হয়ে উঠছে। যেভাবেই হোক এই জয়দেব বেটা বেশ কিছু লোককে সবসময় কিভাবে যেন বুঝিয়ে ফেলতে পারে যে তিনি বা তারা জয়দেবের সঙ্গে এক স্কুলে একই ক্লাসে পড়তেন। ধন্যী। মহিমাময় বড় সাহেবের দিকে তাকিয়ে পরিষ্কার দেখতে পেলেন এই ধারণাটা তার মধ্যেও একেবারে বদ্ধমূল ভাবেই ঢুকেছে। বিগত বিদ্যালয় জীবনের মধুর স্মৃতি স্মরণ করে তিনি এখন কাল্পনিক সহপাঠী সুবিখ্যাত সিনেমা ডিরেক্টর জয়দেব পালের দিকে গর্বিত ও আপ্লুত নয়নে তাকিয়ে আছেন। বহু অভিজ্ঞতা সূত্রে মহিমাময় এও জানেন, যদি এই মুহূর্তে বড় সাহেব তার প্রাক্তন স্কুলের বিষয়ে কোনো আলোচনা শুরু করেন, এই যেমন অতীতকালের এক সহকারী শিক্ষকের নিষ্ঠুরতা নিয়ে, বা ফাইনাল খেলায় অবিশ্বাস্যভাবে স্কুলের 0-4 গোলে হেরে যাওয়া বিষয়ক স্মৃতিচারণ করতে বসেন, তাতে অনায়াস দক্ষতায় যোগ দেবেন জয়দেব। ব্যাপারখানা মনে হতেই বর্ষায় গর্ত থেকে পিলপিল করে বেরিয়ে আসা পিঁপড়ের দলের মতো শরীরের আনাজ কানাজ থেকে লুকিয়ে থাকা হাসিগুলি একযোগে বেরিয়ে আসতে চাইল। সংবরণের প্রভূত চেষ্টা সত্ত্বেও চলকে পড়া পানীয়র মতো সে হাসির রেশ শোনা গেল। এবারেও মহিমাময়কে নিজের কল্পভাবনাজনিত মোহাচ্ছন্নতা থেকে বড় সাহেবই উদ্ধার করলেন। নিজের হাতের পানীয় ভর্তি গ্লাসটি উপরে তুলে তিনি গর্জন করে উঠলেন, পানে যোগদান করার এই উদাত্ত আহ্বান বহুক্ষণ শুকনো মুখে বিরক্তিকর প্রতীক্ষার পর মহিমাময়ের সমস্ত দ্বিধা যেন এক লহমায় কাটিয়ে দিল। মহিমাময় এক চুমুকে অর্ধেক গ্লাস খেয়ে ফেললেন।
দুপুরের নেশাটা সবে জুড়িয়ে আসছিল, কিন্তু আধ গ্লাস প্রিমিয়াম পানীয় তার সঙ্গে জুড়ে যেতেই মহিমাময় আবার যেন বেশ চনমনে বোধ করতে লাগলেন। পানীয়র প্রভাব পড়তে না পড়তেই চেয়ারে একটু নড়ে চড়ে বসলেন মহিমাময়। তারপর জয়দেবের দিকে একবার, আরেকবার বড় সাহেবের দিকে তাকিয়ে নিয়ে বললেন, স্যার আমিও কিন্তু জয়দেবের ক্লাস ফ্রেন্ড স্যার। হ্যাঁ, ওই একই স্কুলে ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়েছি। বলো কি? মহিমাময়ের কথাগুলো কানে যেতেই বড় সাহেব যেন চমকিত ও চিন্তিত হলেন। কয়েক মুহূর্ত বৃষ্টিমুখর জানলা পথে চোখ চালিয়ে আবার মহিমাময়কে উদ্দেশ্য করেই প্রশ্নটা করলেন, নেবুতলা? আগে হ্যাঁ স্যার, নেবুতলা করোনেশন বয়েজ হাই ইংলিশ স্কুল। আমরা হচ্ছি স্যার ওই লাস্ট স্কুল ফাইনালের ব্যাচ। কিন্তু আমি যে জয়দেবের সঙ্গে পূর্ণিয়া জুবিলি স্কুলে একসঙ্গে পড়েছি, 60 হায়ার সেকেন্ডারি। মহিমাময়ের জিভের ডগায় তখন যে কথাগুলি এসে ভিড় জমিয়েছে তা হলো, আরে স্যার শুধু জয়দেব নয়, জয়দেবের 14 পুরুষের কেউ কোনোদিন ওই পূর্ণিয়ায় যায়নি, বুঝলেন? কিন্তু সে কথা জিভের ডগা ডিঙিয়ে বাইরে বেরোনোর আগেই জয়দেব চেয়ার ছেড়ে তড়ি ঘড়ি উঠে দাঁড়ালেন। সরি এখনই আমার একটা ইয়ে আছে, ওইটাকে কি বলে যেন, অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ আমি বেরোই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ রাত্রে দেখা হবে। এই কথা বলে জয়দেব আর দাঁড়ালেন না, দ্রুত পদে নিষ্ক্রান্ত হলেন। মহিমাময় কি করবেন স্থির করতে না পেরে হাতের গ্লাসের বাকি অংশটুকু মুহূর্তের মধ্যে গলাধ্যকরণ করে জয়দেবের অনুগামী হলেন। অন্য সময় হলে সবার প্রথমে যে প্রশ্নগুলি মাথায় আসতো, যেমন বড় সাহেবের সামনে এইরকম আচরণ করাটা কি সমীচীন? অথবা আচ্ছা, বড় সাহেবের ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে অনুমতি গ্রহণ করা উচিত কি? জয়দেবের তাড়াহুড়োয় এইসব প্রশ্ন এই মুহূর্তে বেমালুম চাপা পড়ে গেল। সদাগরি অফিসের বাইরের রাস্তায় যখন দুই বন্ধু এসে পৌঁছলেন তখনও লোডশেডিং চলছে, কিন্তু বৃষ্টিটা ধরেছে আর ঠান্ডা কিন্তু এতক্ষণে বেশ জাঁকিয়ে পড়েছে। মহিমাময় যখন মোড়ের মাথায় পৌঁছলেন তিনি দেখতে পেলেন জয়দেব প্রাণপণে চেষ্টা করছেন যে কোনো একটা ট্যাক্সি দাঁড় করাতে। এই ট্যাক্সি, এই আরে রোকে রোকে, ট্যাক্সিগুলো দাঁড়াচ্ছে না কেন? সবকটা ট্যাক্সি কি মানে একসঙ্গে ব্রেক ফেল করেছে নাকি? এই দুর্দিনের সন্ধ্যায় কোনো ট্যাক্সি দাঁড়াচ্ছে না। মহিমাময়ও জয়দেবকে পাশ কাটিয়েই চলে যাচ্ছিলেন, এমন সময় দুম করে বিদ্যুৎ ফিরে এলো। আলো ফিরে আসায় মহিমাময়ের মনটা একটু প্রসন্ন হয়েছে। তিনি ঘুরে দাঁড়িয়ে দেখলেন জয়দেব তাকে দেখতে পেয়েছেন এবং হাত তুলে ডাকছেন, মহিমা, তুই তো মহিমাময়। এই রোকে রোকে, এই কি রে বাবা, তোরও ব্রেক খারাপ হয়ে গেছে নাকি রে? মহিমাময় জয়দেবের কাছে গিয়ে বুঝতে পারলেন যে জয়দেব এখনো পুরোপুরি মাতাল হননি, তবে তার বেশ নেশা হয়েছে। মহিমাময় জয়দেবের কাছাকাছি পৌঁছতে জয়দেব বললেন, এই তোর কি ব্যাপার বল দেখি? কেন কি কেন কি তোর ব্রেকগুলো কি ব্রেক নিয়েছে? আহা, কি বলতে চাইছিস বল। না, আজ আধপাত্র গলায় ঢেলে ব্রেকটা ভুলে গেলি? মানে কোথায় থামতে হবে, কি বলতে হবে আর কি না বলতে হবে, বেটা ছেলে সেসব একদম ভুলে মেরে দিয়েছিস। এই তুই বেটা আরেকটু হলে আমার পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিচ্ছিলি, জানিস? আহা, আমি তো শুধু ওই সত্যিটা সত্যি তোমার ইয়ে করেছি। শোনো, সত্যি কাকে বলে তুমি জানো? হ্যাঁ,
সত্যি তুমি কি বোঝো বেড়া? ইয়ে করছে, সত্যি দেখাচ্ছে আমাকে। এই শোন, তোর বড় সাহেব আমার একটা বইয়ের ওইটা হতে চলেছে, জানিস? এই কোনটা? আরে ওই যে বল ওই যে প্রডিউসার। হ্যাঁ, শিহরিত হয়ে মহিমাময় ভাবলেন, এই রে, এই সর্বনেশে সত্যিটা তো আগে জানা ছিল না। তাই তো ভাবি, বড় সাহেব অফিসে বসেই কিনা মদ্যপান করছেন, তার উপর সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন, আর সেটাও সম্ভবত অফিসেরই টাকায়। উফ, হায় 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 হায়, কোম্পানিটাই না এবার লাটে ওঠে, তাহলে আমার চাকরির কি হবে? মহিমাময়ের স্বগতোক্তির এক বর্ণ জয়দেব শুনতে পেলেন না বটে, কিন্তু তার নেশাসিক্ত চৌখস চোখে মহিমাময়ের ভাবান্তর লক্ষ্য করে জয়দেব প্রাণের বন্ধুকে কিছু আশার বাণী শোনানোর চেষ্টা করলেন। মহিমা, বুঝি চিন্তা করিস না বাবা। করবো না? শোন, তোর বড় সাহেবের কাছে তোর খুব প্রশংসা করেছি আমি। এই করেছিস? এবার তুই নির্ঘাত অফিসার হয়ে যাবি, প্রমোশন তোর হবেই হবে। বাবা, প্রমোশন 3 বছর আটকে। জয়দেবের কথায় মহিমাময় যে খুব আশ্বস্ত হতে পারলেন তেমনটা মনে হলো না। স্রেফ বন্ধুত্বের খাতিরে ঠোঁটের কোণায় হালকা হাসির রেখা টেনে মহিমাময় মনে মনে ভাবলেন, থাক প্রমোশন, আগে কোম্পানিটা তো টিকুক, তারপর না হয় প্রমোশন। শালা, এটাও বেরিয়ে গেল শালা। ইতিমধ্যে জয়দেবের অনুরোধ উপেক্ষা করে আরো 3টি ট্যাক্সি তাকে অতিক্রম করে চলে গেছে। বারবার ট্যাক্সির এই প্রত্যাখ্যান জয়দেবের মগজে সাম্প্রতিক অতীতে খবরের কাগজে পড়া একটি খবরের স্মৃতিকে খোঁচা মেরে ওনার শরীরের 4 ভাগ জলের উপরে ভাসিয়ে তুলল। খবরটি মনে পড়তেই তিনি হিপ পকেট হাতড়ে একটা নোট বই বার করলেন, সঙ্গে একটা ডট পেন। আমার পেছনটা কোন দিকে? পেনটা কি করবি? শোন, বুঝলি মহিমা, এই কয়েকদিন আগে খবর কাগজে বেরিয়েছিল। কি বলতো? আরে ওই লালবাজার থেকে না একটা ওই বিজ্ঞাপন প্রকাশ করেছিল আর কি। বিজ্ঞাপন? তা কেমন বিজ্ঞাপন? আরে বেড়ার ছেলে, কেমন আবার বিজ্ঞাপন? যেমন বিজ্ঞাপন হয় সেরকম। শোন, তাদের স্পষ্ট লেখা ছিল, লেগেছিল যে কোনো যাত্রী যদি ট্যাক্সি নিতে না চায়। যাত্রী ট্যাক্সি? না, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। তাই তো, মানে কোনো ওই ট্যাক্সি যদি যাত্রী নিতে না চায়, তাই বল। ঠিক আছে, তাহলে ওই সেই পুলিশের নম্বর গাড়িকে জানিয়ে দিতে। পুলিশের নম্বর? গাড়ি পুলিশের নম্বর পাবে কোত্থেকে? না, ভুল করেছি ভাই। আবার মানে ওই সেই গাড়ির নম্বর পুলিশে জানিয়ে দিতে। বুঝেছিস? সে তো বুঝলাম, কিন্তু এইরকম বিজ্ঞাপন বেরিয়েছিল কই, আমার তো চোখে পড়েনি ভাই। পড়েনি? কথা বলতে বলতেই এইমাত্র মিটার নামানো যে ট্যাক্সিটা জয়দেবকে পার হয়ে গেছে, তিনি সেটার নম্বর টুকতে গেলেন, আর সঙ্গে সঙ্গে একটি বিসদৃশ কাণ্ড ঘটল। যে ট্যাক্সিটা চলে গিয়েছিল তার ড্রাইভার হঠাৎ ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে জানলা দিয়ে মুখ গুলিয়ে পেছনে ফিরে তাকালো। জয়দেব গাড়ির নম্বর টুকছেন দেখে ঘটঘট করে গিয়ার বদলে গাড়িটা ব্যাক করে একেবারে জয়দেবের সামনে এসে দাঁড়ালো। তারপর গাড়ির বাঁদিকের জানলা দিয়ে গলা বাড়িয়ে বলল, এই যে দাদা, ও দাদা, শুনছেন? বলি শুনতে পাচ্ছেন? এই তোকে ডাকছি। নেশার ঘোর খানিক কাটিয়ে ডাঁয়ে বাঁয়ে দেখে জয়দেব ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন, আমি? মানে আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। ও, বলুন। নয়তো আর কাকে? আপনি এখন সিনেমা করেন, তাই না? এই অযাচিত প্রশ্নের আকস্মিক অভিক্ষেপে জয়দেব একটু পিছিয়ে এলেন,
তারপর একটু আমতা আমতা করে অপ্রস্তুতভাবে একবার মহিমাময়ের দিকে দৃষ্টিপাত করে সেই ড্রাইভারকে বললেন, মানে আমি জয়দেব পাল, সিনেমা করি, সিনেমা। কিন্তু কি হয়েছে তাতে? কি হয়েছে? কি বলুন, কি হয়নি? কি হয়নি? আজ আপনার নাম হয়েছে, সিনেমা বানাচ্ছেন, হিল্লি দিল্লি যাচ্ছেন, খবরের কাগজে আপনার নাম বের হচ্ছে, ছবি বের হচ্ছে। আপনি মোটা হয়েছেন, মোটা জুলপি রেখেছেন, মোটা গোঁপ রেখেছেন, তার উপর আপনি এখন পকেট থেকে নোট বই বার করে ট্যাক্সির নম্বর নিচ্ছেন পুলিশকে দিয়ে আমাদের জেল ফাঁসি করাবেন বলে। খবর আর কিছু বাকি রেখেছেন? ছি ছি। শোনো ভাই, শোনো। জয়দেব একেবারে বিকুব বনে গেছেন। অপ্রতিভ কাঁচুমাচু মুখ নিয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে আছেন। কি যে বলবেন আর কি যে করবেন কিছুই বুঝতে পারছেন না, এবং কেনই বা ট্যাক্সিওয়ালা এইভাবে এই সব কিছু বলছে তাও সঠিক ধরতে পারছেন না। ট্যাক্সিওয়ালা কিন্তু তখনও নিরস্ত হয়নি, সমানে চলেছে তার ধিক্কার বর্ষণ। আপনার কোনো লজ্জা নেই? আপনি এত নেমো খারাপ কেন? শেষ পর্যন্ত আপনি কিনা আজ ট্যাক্সি ড্রাইভারদের পেছনে লাগছেন। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন এই কলকাতার ট্যাক্সিওয়ালারা না থাকলে আপনি আজকে কোথায় থাকতেন? ঠিক কোন ভাগাড়ে থাকতেন? জোড়া বাগান থেকে, খালাসিটোলা থেকে, খিদিরপুর থেকে, ফুটপাত থেকে, গুন্ডাদের হাত থেকে, এমনকি পুলিশের হাত থেকেও রাত্রির 12টা, 1টা, 2টোর সময় এই ট্যাক্সিওয়ালারা আপনাকে কোলে করে বাড়ি পৌঁছে দিয়েছে। ধন্যবাদ। আর আপনি তাদের গাড়ির সিটে তাদের গায়ের জামায় বমি করে দিয়েছেন। আর এই কিনা তার প্রতিদান? ছি 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 জয়দেব বাবু, ছি। এই ভয়াবহ অভিযোগমালার সামনে জয়দেব অসহায় হয়ে পড়লেন। জয়দেবের গলাটাও বড় করুণ শোনালো। রাগ করো কেন বাবু শোনা আমার? ঠিক আছে, বলছি বাবা, যাও, তুমি যাও, এই দেখো আমি তোমার নাম্বার দিচ্ছি না শোনা আমার। যাও বাবা, যাও। ড্রাইভারের রাগ তখনও যায়নি। গজগজ করতে করতে সে বলল, কিসের জন্য নম্বর নেবেন দাদা? বৃষ্টির রাত্রিরে একটু শেয়ারে ট্যাক্সি খাটাচ্ছি, এই মাতাল বজ্জাতদের তুলছি না, এটা কি অন্যায়? জয়দেব এমনভাবে ইতিউতি চাইতে লাগলেন যেন ন্যায়ের মানদণ্ডটা বাড়িতে ভুলে এসেছেন। স্তব্ধ হয়ে এক পাশে দাঁড়িয়ে মহিমাময় এতক্ষণ ধরে এই নাটক দেখছিলেন। ওনার হিসেবে এতক্ষণে যথেষ্ট হয়েছে এই ধরে নিয়ে তিনি এগিয়ে এসে ট্যাক্সি ড্রাইভারকে বললেন, ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি এবার যান দেখি। ওই শেয়ারে ট্যাক্সি খাটান, যান। মহিমাময়কেও মনে হলো এই ট্যাক্সিওয়ালা চেনে। ভ্রু কুচকে মহিমাময়ের দিকে চেয়ে এসে বলল, আপনিও আছেন দেখছি, নিশ্চয়ই বসবেন কোথাও। ঠিক আছে, চলুন, কাছাকাছি কোথাও হলে বলুন, আমি ছেড়ে দিয়ে আসছি। জয়দেবের তখন বড়ই বিহ্বল দশা। বহু রকম গালাগাল খেয়ে জয়দেব তখন নিজের ওপরই আস্থা হারিয়েছেন। তার আর ভরসা হচ্ছে না, কিন্তু মহিমাময় বুঝতে পারছেন যে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। জয়দেব রাজি হয়েছে, আস্তে আস্তে। তাই যথারীতি মহিমাময় জয়দেবকে ঠেলে তুলে দিলেন ট্যাক্সিতে। তারপর নিজে উঠলেন। উঠে ট্যাক্সি ড্রাইভারকে বললেন, পার্ক স্ট্রিট। শীতের বৃষ্টির সন্ধ্যা, রাস্তায় যানজট তেমন নেই, তাই 10 মিনিটের মধ্যেই পার্ক স্ট্রিট পৌঁছানো গেল। পার্ক স্ট্রিটে একটা পুরনো বারে জয়দেব এবং মহিমাময় দুজনেই বারে বারে আসেন। যখন সেই পরিচিত পুরনো বারে দুজনে ঢুকলেন, দেখলেন নিয়মিত আড্ডাধারীদের কেউই আসেনি। এক প্রান্তের একটা টেবিলে জয়দেব গিয়ে থম মেরে বসলেন। পরিপাকতন্ত্রে রঙিন তরলের আধিক্য হলে এমনিতেই হজমের গোলমাল হয়। তার উপরে জয়দেব ট্যাক্সি ড্রাইভারের কাছে এমন সব কথাবার্তা শুনেছেন আজ, তা হজম করা তাঁর পক্ষে রীতিমতো কষ্টকর। যাই হোক, চেয়ারে বসতে বসতে মহিমাময় বললেন, বুঝলি, এই ঠান্ডায় আর বৃষ্টিতে কেউ মনে হচ্ছে বেরোয়নি বাড়ি থেকে।
জয়দেব তখনও গুম মেরে বসে। ট্যাক্সির মধ্যেও তিনি গুম মেরেই বসেছিলেন। মহিমাময়ও কোনো কথা বলেননি। চেয়ারে বসতে না বসতেই পরিচিত বারের পরিচিত বেয়ারা এগিয়ে এলো। 2 90 ml। তাকে 2 পানীয়র অর্ডার দিতেই জয়দেব মুখ খুললেন। বিস্ময়, বিহ্বলতা এবং রাগ নেশার সাথে মিশে জয়দেবের নিচের ঠোঁট তীর তীর করে কাঁপছে। মহিমাময়ের দিকে না তাকিয়েই জয়দেব বললেন, এই ট্যাক্সিগুলো আজকাল যা হয়েছে না। বিষয়টি অপ্রীতিকর এবং এই প্রসঙ্গে যাই আলোচনা হবে তা দুঃখজনকই হতে বাধ্য। তাই মহিমাময় সেই আলোচনায় আর ঢুকলেন না। অল্প সময়ের মধ্যেই টেবিলে পানীয় এসে উপস্থিত হল। 1 প্লেট সসেজ দিয়ে যাও তো ভাই। মহিমাময় সঙ্গে কিছু সসেজ অর্ডার করে দিলেন। জয়দেবের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে নিঃশব্দে সসেজ সহযোগে পানীয় খেতে লাগলেন। দুজনের মধ্যেই একটা বেশ ভারী ভাব। কেউই কারোর সঙ্গে বিশেষ কথা টথা বলছেন না। এই ভারী নৈঃশব্দ কাটানোর উদ্দেশ্যেই হয়তো মহিমাময় প্লেট থেকে একটি সসেজ তুলে জয়দেবের দিকে এগিয়ে ধরে বললেন, শুধু মুখে মটকাচ্ছি রে, সসেজ নে। এবার জয়দেব নীরব রইলেন, শুধু হাত নেড়ে সসেজ প্রত্যাখ্যান করলেন। আরও 2-3 গ্লাস পানীয় প্রায় নিঃশব্দেই নিঃশেষিত হল। কেটে গেল আরো বেশ কিছুক্ষণ। এমন সময় মহিমাময় আপন মনে বললেন, এ রে, আবার বোধহয় বৃষ্টি আসছে রে ভাই। যাই, আজকে বাড়ি ফিরি, বুঝলি। এবার জয়দেব নৈঃশব্দ ভেঙে হাত তুলে বাধা দিলেন মহিমাময়কে। যাচ্ছিস কোথায়? বাড়ি। বাড়ি? আজ রাতে যে তোর বড় সাহেবের বাড়িতে আমাদের ডিনারের নিমন্ত্রণ। তোকেও তো নিয়ে যাব বলেছি। মহিমাময় চেয়ার ছেড়ে উঠতে গিয়েও জয়দেবের বক্তব্যের অভিঘাতে আবার ধপ করে বসে পড়লেন। তার চোখে মুখে দৃশ্যতই আতঙ্ক স্পষ্ট। আজ সন্ধ্যায় অফিসে বড় সাহেবের সঙ্গে মদ খেয়েছি, তারপরে আবার রাতে তাঁরই বাসায় গিয়ে তার সঙ্গে ডিনার খাবো। বারে না, তোর পাল্লায় পড়ে এবার নির্ঘাত আমায় চাকরিটা খোয়াতে হবে। আরে তার বাবা, তোর এত ভয় কিসের শুনি? ভয় হবে না? আরে আমার যে বইটায় উনি টাকা দেবেন সেটা নিয়ে একটু আলোচনা আছে আর কি। আরো 2-1 জন আসবে, তুইও যাবি, নিশ্চয়ই যাবি। মানে তোকে যেতেই হবে, বুঝলি। আমার জন্য তুই এটুকু করতে পারবি না? না না, তুই সেন্টিমেন্টাল হচ্ছিস কেন? কিন্তু ভেবে দেখ, যদি তোর ওই স্কুল নিয়ে আবার কথা ওঠে। ওইসব প্রসঙ্গ উঠলে আমি এড়িয়ে যাব। আরে কত লোক যে ভাবে আমি তার সঙ্গে একই স্কুলে পড়েছি। হ্যাঁ, আরে সবাইকে কি আর সব ব্যাখ্যা দিতে হয়? কে জানে বাবা। এই সেই বার্নার্ড শ বলেছিলেন যে রাজনীতিকদের নাকি স্ট্রেঞ্জ বেড ফেলোজ থাকে। এই জয়দেব, সিনেমা কোরিয়াদের কি তাহলে স্ট্রেঞ্জ স্কুল ফেলোজ থাকে রে? মহিমাময়ের এ কথার উত্তর না দিয়ে জয়দেব ঢুলু ঢুলু চোখে মিটিমিটি হাসলেন। আর মহিমাময়ও কি জানি কি ভেবে উঠতে গিয়েও বসে গেলেন। মনে মনে ভাবলেন, দেখাই যাক বড় সাহেবের কেসটা শেষ পর্যন্ত কি হয়। সুতরাং সব ধরনের দ্বিধা ও দ্বন্দ্বের অবসানে বাড়ির এক প্রান্তে জয়দেব এবং মহিমাময়ের সময় ধীরে সুস্থে কাটতে লাগলো। মাঝে মেঘ গর্জালো, বৃষ্টির ঝমঝম শব্দ শোনা গেল, কিন্তু সেসব তখন সুরার সুরে সঙ্গতকারী তালবাদ্য মাত্র। আরো কিছুক্ষণ পরে আরো বেশ কয়েক গিলাস পানীয়ের অবসানে
যখন জয়দেবের মুখটা মহিমাময়ের কাছে এবং মহিমাময়ের মুখটা জয়দেবের কাছে ঝাপসা দেখাতে লাগলো, দুজনেই টলতে টলতে উঠে দাঁড়ালেন। দুজনেরই ততক্ষণে প্রচুর মদ্যপান হয়েছে, দুজনেরই একেবারে টইটুম্বুর অবস্থা। বাড়ির বাইরে বেরোনোর পথে হঠাৎ থেমে এবং মহিমাময়কে থামিয়ে জয়দেব বললেন, মহিমা, বলছি আমার না অনেকটা হিসি পেয়েছে। দাঁড়া, তাহলে ভেতরেই যা, আবার বেরোলে কোথায় পাবি? আমি যাই, তুই একটু দাঁড়া, ঠিক আছে? আসছি। জয়দেব মহিমাময়কে দাঁড় করিয়ে বাথরুমে গেলেন। মহিমাময় একটা দেয়াল ধরে বাড়ির বাইরের দরজার ধারে দাঁড়িয়ে রইলেন। মদের স্রোতে সময় ভেসে গেল। জয়দেব সেই যে গেলেন আর আসেন না। ঝিম মেরে চোখ বুজে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক সময় মহিমাময়ের মনে হলো জয়দেব বহুক্ষণ গেছেন। এইভাবে দাঁড়িয়ে জয়দেবের জন্য অপেক্ষা করার আর কোনো মানেই হয় না। কিঞ্চিত টলতে টলতে রাস্তায় বেরিয়ে এলেন মহিমাময়। পাশেই একটি পরিচিত পানের দোকান। মহিমাময়ের বহুদিনের পুরনো অভ্যেস, টইটুম্বুর মদ্যপানের পর এখান থেকে এক খিলি জর্দা পান না খেয়ে সাধারণত তিনি বাড়ি ফেরেন না। অতিরিক্ত মদ্যপানের ফলে মহিমাময়ের মনে হতে লাগলো পানের দোকানটায় এখন যেন একটু বেশি ভিড়। আশপাশের বারগুলো খালি হচ্ছে তো। রাত 10টা তো বেজেই গেছে নিশ্চয়ই। বৃষ্টিটা নেই, কিন্তু হাওয়া যে কম ঠান্ডা তেমন নয়। গায়ে বমি করবো না, না না, ভয় পাবেন না। সে যাই হোক, পান কিনতে গিয়ে ভিড়ে বাধা পেয়ে একটু সামনের দিকে একটা বন্ধ ওষুধের দোকানের সিঁড়িতে একটু বসলেন মহিমাময়। তার একটু একটু ঝিমুনি মতো এসেছিল। হঠাৎ একটা রাস্তার কুকুর এসে পাশে শোয়ার চেষ্টা করতেই তার তন্দ্রাটা আচমকা ভেঙে গেল। তন্দ্রা কেটে যাওয়া মাত্রই মহিমাময়ের খেয়াল হলো জয়দেবের কথা। তার মনে পড়ল জয়দেব বাড়ির বাথরুমে ঢুকেছিলেন, কিন্তু বারটা যে ঠিক পাশেই, মাত্র কয়েক কদম দূরে, এটা তার চট করে খেয়াল হলো না। বিশেষ করে ওষুধের দোকানের নিচে এই সিঁড়িতে কুকুরের পাশে বসে এতদিনের অতি পরিচিত জায়গাটাও নেশার ঘোরে বেশ অচেনা লাগলো তার। মাতালের আর যত দোষী থাক, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা বেশি দেরি করে না। মহিমাময়ও স্বজাতির সেই সুনাম বজায় রেখেই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এইভাবে জয়দেবকে ফেলে যাওয়াটা উচিত হবে না। মহিমাময় সঙ্গে সঙ্গে ফুটপাতে নেমে সামনের রাস্তায় একটা ট্যাক্সিকে ডাকলেন। ট্যাক্সি, ট্যাক্সি, এই সময় পার্ক স্ট্রিটের রাস্তায় ট্যাক্সির অভাব নেই। দিক দিগন্তের নেশাতুরদের জন্যে সারি সারি ট্যাক্সি অপেক্ষমান রয়েছে। এক দুবার ডাকতেই সামনের ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। ড্রাইভার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। মহিমাময় ট্যাক্সিতে উঠে পেছনের সিটে বসে শুধু বললেন, পার্ক স্ট্রিট। এইটুকু বলেই সিটে হেলান দিয়ে আবার তন্দ্রাচ্ছন্ন হলেন তিনি। ড্রাইভার একটু অবাক হলেও এইরকম সওয়ারি নিয়ে চালানো তার অভ্যেস আছে। সে একটুক্ষণ থেমে বলল, পার্ক স্ট্রিটে কোথায়? জড়ানো কণ্ঠে চোখ বোঝা মহিমাময়
একটু আগে যে বার থেকে বেরিয়ে এসেছেন তারই নাম উল্লেখ করলেন। বারের নাম শুনে ড্রাইভারও আর দ্বিরুক্তি না করে 3 সেকেন্ডের মধ্যে গাড়ি ব্যাক করে ট্যাক্সিটাকে ওই বারের দরজার সামনে নিয়ে এসে বলল, এই যে এসে গেছে আপনার বার। মহিমাময় চোখ খুলে ট্যাক্সির জানলা দিয়ে দেখলেন সামনের দোকানটার মাথায় গ্লোসাইনে জ্বলছে সেই পরিচিত বারের নাম। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে বকশিস শুদ্ধ একটা 10 টাকার নোট ড্রাইভারকে দিয়ে চলেই যাচ্ছিলেন। না ভাই, কি যেন ভেবে আবার ফিরে এলেন। ড্রাইভার একটু সন্দিহান চোখে তাকালো মহিমাময়ের দিকে। বিদগ্ধ বিজ্ঞের মতো হাত নেড়ে খানিক যেন ফিসফিসিয়েই মহিমাময় ড্রাইভারকে বললেন, ভাই শোনো শোনো, বলছি শহরের রাস্তায় এত তাড়াতাড়ি গাড়ি চালিও না ভাইটি। কোনদিন কোথায় যে একদম ধরাম করে অ্যাক্সিডেন্ট করে বসবে কে জানে। ঠিক আছে স্যার। মনে থাকে জানো, আমি বয়োজ্যেষ্ঠ। তুখোর সেই রঘুরে ড্রাইভার বিগলিত হাসি হেসে 2 হাত কপালে ঠেকালো। বারের দরজার কাছাকাছি এগিয়ে আসতেই মহিমাময় দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন জয়দেব। এই শালা, তুই কোথায় ছিলি? তুই কোথায় ছিলি? আমি ভাবলাম শালা কোথায় চলে গেল মহিমাটা। না, তোকে ফেলে যেতে পারি ভাই। প্রত্যুত্তরে মহিমাময়ের বিশেষ কিছু বলার ছিল না, কারণ তিনি জয়দেবকে ছেড়ে কোথায় গিয়েছিলেন এবং সেখান থেকে কিভাবে ফিরলেন সেসব তখন তার কাছেই এক বিরাট ধোঁয়াশা। তাও হয়তো কিছু বলতেন, কিন্তু হঠাৎ তাতে বাধা পড়ল। জয়দেবের পরিচিত এক লোক যার নাম কালুবাবু তখন বাড়ি ঢুকছিলেন। তিনি জয়দেবকে দেখে বললেন, কি হলো, আজ তো তাড়াতাড়ি বেরোচ্ছেন যে? জয়দেব কিঞ্চিত সময় নিলেন কালুবাবুর নাম এবং মুখ মনে করে দুইয়ের মেলবন্ধন ঘটাতে। তারপর মহিমাময়কে দেখিয়ে বললেন, না, এই আমাদের দুজনের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো ডিনারের অ্যাপয়েন্টমেন্ট, তাই একটু তাড়াতাড়ি আর কি। আমি এই সবে এলাম আর আপনারা বেরোচ্ছেন? এক রাউন্ড বসে যান। বসবো, চলুন। মহিমাময় কোনো আপত্তি করার সুযোগই পেলেন না। জয়দেবের সঙ্গে তাঁকেও বসতে হলো, কিন্তু কেনা জানে মাতালির শেষ রাউন্ড কিছুতেই শেষ হতে চায় না। One for the road, one for the dinner, and one for the শীতকালের বৃষ্টি। এইভাবে ধারাবাহিক চলতেই থাকলো, কিন্তু এই আড্ডার বোনাস প্রাপ্তি হলো কালুবাবুর একটি ভয়াবহ ব্যক্তিগত সমস্যা। এতদিন সে ব্যাপারে তেমন ভালো করে না জানা থাকলেও আজকের আড্ডায় কালুবাবু নিজেই দুঃখ করে ভাঙলেন ব্যাপারটা। জানেন জয়দেব বাবু, এই মানে আমি সত্যি বলছি কালুবাবু, আমি সত্যি জানি না দাদা। আরে আরে, না বললে কি করেই বা জানবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে দেরি কেন করছেন, বলে ফেলুন না। কি আর বলবো দাদা? এই দেখো, কি বলবে সারা নিজেই জানে না। না না, জানি জানি জানি, আমার স্ত্রীর জন্য কোথাও মুখ দেখাতে পারছি না। কেন, কি কি করেছে আপনার স্ত্রী, মানে আপনার মুখে? আরে মুখে নয় জয়দেব বাবু, তাহলে সুখে সুখে সুখে। আমার সুখের মুখে লাথি মেরেছে আমার বউ। বড্ড লেগেছে কালুবাবু, তাই না? বলছি কিভাবে মারলো? সে রোজ বারে আসে,
রোজ? মহিমাময়ের নেশাটা বেশ জমজমাট হয়ে উঠেছিল, কিন্তু কালুবাবুর শেষ কথাটা তার কানে গেল। তিনি বলে উঠলেন, এইবারে এসে আপনার স্ত্রী এই ছি 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 তিনি বারে কেন আসে? কেন কেন? কালুবাবু সদ্য আলাপিত মহিমাময়ের হাতখানি ধরে ফেললেন, করুণ কণ্ঠে বললেন, আর বলবেন না দাদা, প্রত্যেক দিন রাতে এসে আমাকে জামার কলার ধরে বার থেকে টেনে বার করে বাড়ি নিয়ে যায়। বলেন কি মশাই? বার থেকে বার করে বাড়ি নিয়ে যায়? এ তো বড্ড বাড়াবাড়ি। তা না হলে আর বলছি কি, তাই বলছিলাম একটা অনুরোধ আছে। অনুরোধ? কি রকম অনুরোধ? আজ আপনারা সঙ্গে আছেন দাদা, আমাকে একটু রক্ষা করবেন। এই ফাঁকে জয়দেব একটু ঝিমোচ্ছিলেন। সন্ধ্যা থেকে পেটে তো আর কম তরল পদার্থ পড়েনি, কিন্তু তিনি মাতাল হলেও শেয়ানা মাতাল। কালুবাবুর দজ্জাল স্ত্রীর একটি জোরালো এবং ঝাঁঝালো ফ্ল্যাশব্যাক জয়দেবকে নাড়িয়ে দিল। এই যে বলি কটা বাজে শুনি, ঘরদোর বলে কিছু নেই নাকি? বাবা এসে পড়েছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? মানে ইয়ে নয়, নিয়ে নিয়ে যেতে এসেছি তোমাকে। ওঠো, কি হলো শুনতে পাচ্ছ না? খপ করে কালু বৌদি কালুবাবুর জামার কলার খামচে ধরেছে। সর্বনাশ করলে। আরে রাগ করো কেন, উঠছি তো। দেখো খাবার ফেলতে নেই, গেলাসটুকু শেষ করে নি। কবে তুমি মরবে বলো তো? তাহলে আমার হাড় জুড়োয়। কাজ নেই, কম্ম নেই, অফিস থেকে বেরিয়ে ঘর সংসারের কোনো চিন্তা নেই, বাবু রূপ চলে আসবেন বাড়ি। কারি কারি টাকা জলে ডুবিয়ে সংসারের সর্বনাশ করে মাঝরাত পর্যন্ত কাটিয়ে দেবেন এখানে, যেন ব্যাচেলর মানুষ। বাড়িতে বউ বাচ্চা নেই নাকি? সংসারে কোনো দায় দায়িত্বও নেই। ওঠো এক্ষুনি, ওঠো বলছে, না হলে আজ তোমার একদিন কি আমার একদিন এই টেবিলের পায়া ভেঙে পেটাবো কিন্তু। ওরে বাবা, এত মারমুখী কেন? মারমুখী? মুখ দিয়ে যদি আর একটা কথা বের করেছো মারবো তোমার ওই মুখে। চলো চলো, ওঠো বলছি, বেরো এখান থেকে। বেরোচ্ছি বেরোচ্ছি তো, বেরোচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি জ্বালা, নেশার পিন্ডি চটকে মান সম্মানের ঘেঁটি ধরে আমার মদের গ্লাসে ডুবিয়ে খুন করছে। খুন? এখনো খুনের কি দেখেছো? বাড়ি চলো, বোঝাচ্ছি তোমায়। খুন? মহিমাময়ের ব্যাপারটা সম্পর্কে ভালো করে জানা নেই, কারণ তিনি সাধারণত রাত করেন না। কিন্তু জয়দেব খুব ভালো করেই জানেন কালু বৌদি মধ্যরজনীর বারে একেবারে মূর্তিমতী বিভীষিকা। কালু বৌদির মুখখানি মনে করে আবার শিউরে ওঠেন জয়দেব। চট করে গ্লাসের অবশিষ্ট পানীয়টুকু গলার্ধকরণ করে মহিমাময়কে ডেকে বলেন, মহিমা, এই এই আরে ডিনারের নেমন্তন্নে দেরি হয়ে যাচ্ছে। অলরাইট, অ্যাপয়েন্টমেন্ট রাখতে হবে বড় সাহেব। তাহলে চল 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 চল। এরপর না কালুবাবু না মহিমাময় কাউকেই কথা বলার সুযোগ না দিয়ে মহিমাময়ের হাত ধরে প্রায় হিঁচড়ে বার করে রাস্তায় নেমে আসেন জয়দেব, অসহায় কালুবাবুর ঘাড়ে বিল মেটানোর পুরো দায় ঢেলে দিয়ে। কালুবাবু জয়দেব এবং মহিমাময়ের চলে যাওয়া দেখতে দেখতে পানীয়র গ্লাস হাতে নিশ্চিত নিয়তির জন্য অপেক্ষা করতে থাকেন।
রাত 11:30 বেজে গেছে। এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। নিঝুম শীতল পার্ক স্ট্রিট। তবে ভাগ্য ভালো, এখনো 2-1টা ট্যাক্সি রয়েছে শেষ সওয়ারির আশায়। জয়দেব যখন ট্যাক্সি ধরার তোড়জোড় করছেন, মহিমাময় নিজের স্ত্রী মনোরমার কথা ভাবছিলেন। মনোরমা পিত্রালয়ে গেছেন 2 দিনের জন্য, তবু বার থেকে বেরোতে এত রাত হবে তিনি ভাবেননি। ভাবতে গিয়ে তার মনে হলো, না না না, এখন এত রাত্রে বাড়ি ফিরলে ওই সিঁড়ির নিচ থেকে ঘুমন্ত বুড়ি ঝিটাকে আবার ডেকে তুলে দরজা খোলাতে গিয়ে না না না, পুরো পাড়াটাই জেগে যাবে না। তাই মনে হয় এই যা হচ্ছে তাই ভালো, বরং রাতটা জয়দেবের সঙ্গেই থাকা যাক। তাছাড়া অতিরিক্ত মদ্যপানের ফলে মহিমাময়ের মধ্যে একরকম বেয়াড়া সাহস এসেছে। চাকরি তুচ্ছ করেও তিনি এখন বড় সাহেবের মোকাবিলা করতে প্রস্তুত। সুতরাং আর কোনো বাধাই রইল না। জয়দেব এবং মহিমাময় দুজনেই এবার ট্যাক্সিতে উঠে রওনা হলেন বড় সাহেবের বাড়ির ডিনারে। বড় সাহেবের বাড়ি হলো সেই সল্ট লেকে। দাঁড়িয়ে থাকা ট্যাক্সিগুলির মধ্যে 2টি ট্যাক্সি ড্রাইভার রাজি না হলেও 3য় জন রাজি হলো। কিন্তু এই ট্যাক্সিওয়ালা বলল, রাতের বেলা, তার সঙ্গে আবার বৃষ্টি, 20 টাকা এক্সট্রা লাগবে আগেই বলে রাখলাম। কিন্তু ঠিক আছে, বেশ ঠিক আছে, দেবো ওখানে তোমায় ওই 20 টাকা এক্সট্রা। 20 টাকা। এখন চলো তো দেখি। চলো এই ও চলো চলো চলিয়ে সর্দারজি চলিয়ে। পার্ক স্ট্রিটে আলো ছিল, কিন্তু সল্ট লেকে এখন গভীর অন্ধকার। লোডশেডিংয়ে ধুঁকছে বাংলার স্বপ্নের উপনগরী। জয়দেব এই অন্ধকারের মধ্যেই সল্ট লেকের একই রকম দেখতে রাস্তা এবং 4 মাথার মোড়গুলি অবলীলায় পেরিয়ে অবশেষে বাড়িটার সামনে পৌঁছলেন। নতুন একতলা বাড়ি। বাইরের ঘরের সঙ্গে লাগানো ছোট্ট একটা শোয়ার ঘরে একাধিক অজ্ঞাত কারণে সংসার থেকে একটু আলাদা হয়ে বড় সাহেব থাকেন। এই ঘরটাও চেনেন জয়দেব। মহিমাময়কে বললেন, মহিমা, এইদিকে এইদিকে, কোনো আলো নেই তো রে। মহিমাময়ের তখন অন্ধকারে সব দিক সমান লাগছে। তার গলাটা একটু বিভ্রান্ত শোনালেও তিনি সঙ্গত প্রশ্নই করলেন, যাব কোন দিকে ভাই? এইদিকে আয়, আমার পেছন পেছন। শেয়ানা মাতাল জয়দেব মাঝরাতে পাড়া জাগিয়ে কলিং বেল না টিপে সেই ঘরের জানলায় গিয়ে টুকটুক করতেই অন্ধকারে কম্বল জড়িয়ে এসে বড় সাহেব এক পাশের দরজাটা খুলে দিলেন। আরে জয়দেব, মহিমা, কি ব্যাপার? বড্ড রাত হয়ে গেল তো। হলো বটে। বড় সাহেবের মুখ দেখে বোঝা গেল তিনি দুঃস্বপ্নেও আশা করেননি রাত 12টার পর এই 2 ব্যক্তি তাঁর বাড়িতে ডিনার খেতে আসবেন। তবু ভদ্রতার খাতিরে তিনি এদের দুজনকে ভেতরে নিজের শোবার ঘরে নিয়ে গিয়ে বসালেন। আরে এসেই যখন পড়েছেন, আসুন ভেতরে আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভেতরে ঢুকতেই অন্ধকার যেন আরো জমাট বেঁধে এলো। জয়দেবের পরনের লাল রঙের বাহারি সোয়েটারখানা খামচে ধরলেন মহিমাময়। শহরের 2 প্রাচীন মাতাল বেতালা পদক্ষেপে প্রদীপের কালিমার মতো ঘন এক সংবেদনশীল অন্ধকারের মধ্যে দিয়ে বাইরের বসার ঘরের চেয়ার,
সোফা, ফুলের টব এবং সব শেষে ভেতরের ছোট ঘরটার চৌকাঠে পেল্লায় দ্বৈত হোঁচট খেয়ে গতি ও স্থিতিজাঢ্যের কঠিন ইকুয়েশন মেপে একেবারে সেই বড় সাহেবের শোয়ার ঘরের মাঝ বরাবর একটা প্রাণান্তকর ঝাঁকুনি দিয়ে এসে পৌঁছল। গলাটা না বড় শুকিয়ে গেছে। হ্যাঁ স্যার। বলছি কোনো ড্রিঙ্ক আছে? বড় সাহেব একটা মোমবাতি ধরানোর জন্য বালিশের নিচে দেশলাই হাত রাখছিলেন। আরে দুধ ছাই দেশলাইটা। দেশলাই খুঁজতে খুঁজতেই বড় সাহেব বললেন, বাসায় তো কোনো ড্রিঙ্ক নেই। মহিমাময় অবোধ শিশুর অবাক দৃষ্টিওয়ালা চোখে প্রাণপণে বোঝার চেষ্টা করছিলেন চারদিকে কি ঘটছে। ততক্ষণে দেশলাই জ্বালিয়ে মোমবাতি ধরিয়ে বড় সাহেব তেপায়া টেবিলের ওপর বসিয়ে ফেলেছে। যাক, সেই মোমবাতির ক্ষীণ আলোয় জয়দেব দেখতে পেলেন বড় সাহেব মিথ্যে কথা বলেছেন। তেপায়া টেবিলের নিচে একটি পানীয়ের বোতলে প্রায় গলা পর্যন্ত ভর্তি পানীয় রয়েছে। হঠাৎ দমকা ফুঁ দিয়ে কেউ কিছু বুঝে উঠবার আগেই জয়দেব মোমবাতিটা নিভিয়ে দিলেন। মহিমাময় শুনলেন শুটিং ফ্লোরে ডিরেক্টরোচিত বাজখাই অ্যাকশন ঘোষণার থেকেও কর্কশ কণ্ঠে জয়দেব হুঙ্কার ছাড়লেন, তবে বলে কিনা মদ নেই। এই বলে আবার সেই প্রদীপকালী অন্ধকার গায়ে মেখে তেপায়া টেবিলের নিচ থেকে বোতলটা তুলে নিয়ে আরে করো কি সর্বনাশ! আরে দাঁড়াও, এ কি করলে? যা 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 যা, হায় রে! বড় সাহেব যথাসাধ্য বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, না হলে হয়তো ইতিহাস তাকে ক্ষমা করত না। কিন্তু সেই চেষ্টা সফল হওয়ার আগেই জয়দেবের বিকট আর্ত চিৎকার শোনা গেল। মরে গেলাম, আমার গলা পুড়ে গেল, বুক জ্বলে গেল আমার। হাঁচতে হাঁচতে কাশতে কাশতে বমি করতে লাগলেন জয়দেব। ঘটনার আকস্মিকতায় ভীষণ ভয় পেয়ে ঘামতে লাগলেন মহিমাময়। ভাবলেন হয়তো বোতলে অ্যাসিড ট্যাসিড জাতীয় কিছু ছিল নির্ঘাত, জয়দেব সেটাই খেয়ে ফেলেছেন। এদিকে ততক্ষণে বড় সাহেব আবার মোমবাতি জ্বালিয়ে ফেলেছেন। মোমবাতির আলোয় দেখা গেল পানীয়ের বোতলটার পাশে উবু হয়ে বসে জয়দেব গলায় আঙুল দিয়ে বমি করছেন। মহিমাময় তখনও পরিস্থিতির গুরুত্ব বুঝে উঠতে পারেননি, কিন্তু বড় সাহেব পেরেছেন। তার অবস্থাও জয়দেবের থেকে কম শোচনীয় নয়। তিনি হাহুতাশ করে কপাল চাপড়াচ্ছেন বারবার আর বলছেন, হায় 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 হায়, ছি 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 ছি, এ কি করলে জয়দেব? আমার শালা খাঁটি জিনিসটা এনে দিয়েছিল আলিগড় থেকে, কলের ঘানির সর্ষের তেল। এমন ঝাঁজ যার কথা ভাবলেও চোখে জল আসে, সেটা কিনে এইভাবে নষ্ট হলো। হায় 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 হায়, এ কি ক্ষতি করলে তুমি আমার! কিংকর্তব্য বিমূঢ় মহিমাময় কিচ্ছু বুঝতে পারছিলেন না। একে ঘোর নেশা হয়েছে, তার উপরে এই বিচিত্র বিপজ্জনক কাণ্ড। একমাত্র আশা যে বড় সাহেবের এই খেদোক্তি আরো কিছুক্ষণ চললে তার থেকে হয়তো কিছু উদ্ধার করা সম্ভব। আপাতত নেশার ঘোরে মহিমাময় চাকরি যাওয়ার আশঙ্কাকে ঝেড়ে ফেলে ছোট ছোট প্রশ্ন করতে থাকলেন। প্রত্যুত্তরে বড় সাহেবের বিলাপ আসল ঘটনাটিকে সামনে এনে দিল। সাহেব, বলছি স্যার, ওই জিনিসটা কি ছিল? সর্ষের তেল রে বাবা, সর্ষের তেল। ও আচ্ছা। ও আচ্ছা মানে এটা কি ফাজলামি হচ্ছে? যে সে সর্ষের তেল নয় এটা। তাহলে? একেবারে আলিগড়ের ক্ষেত থেকে তোলা
খাঁটি সর্ষে দিয়ে ঘানিতে পিষে বানানো 100% বিশুদ্ধ সরিষার তেল। হায় 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 হায়, সে যতই হোক খেতে পিষে বানানো ঘানিতে তোলা যত শতাংশই হোক, আর তাতে তো বিলাপ করার কি আছে? সে আর তুমি কি বুঝবে? শীতকালে সারা শরীরের চামড়া ফেটে যাওয়ার অভিজ্ঞতা আছে তোমার? সারা শরীরের চামড়া? এই সেরেছে, এই কার ফাটে এরকম স্যার? কার আবার? আমার আমার। আচ্ছা, আবার বলছেন ও? আচ্ছা আচ্ছা, তো এই কি এমন বললাম? আচ্ছা আচ্ছা, শীতের চামড়া ফাটায় আমার একমাত্র দাওয়াই আলিগড়ের এই খাঁটি সর্ষের তেল। ও না, আচ্ছা নয়। আবার একবার ও আচ্ছা বলতে গিয়ে মহিমাময় কোনো মতে নিজেকে আটকে কথাটা যেন গিলে ফেললেন। সেই অতিশয় খেদোক্তির মধ্যেও বড় সাহেবের চোখ দুটো মহিমাময়ের দিকে একবার বিস্ফারিতভাবে ঘুরে স্তিমিত হয়ে গেল। তিনি বলে চললেন, উত্তরপ্রদেশের আলিগড়ে আমার এক শালা থাকে। সেই প্রতি বছর শীতে গায়ে মাখার জন্য এই সর্ষের তেল আমায় দিয়ে যায়। সেই তেলই রাখা ছিল বিছানার কাছে, ওই 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 তেপায়া টেবিলটার নিচে, খালি হুইস্কির বোতলে। জয়দীপ তখনও তার ম্যারাথন বমি চালিয়ে যাচ্ছেন এবং তার নিরতিশয় করুণ উদ্বমনের শব্দে সম্পূর্ণ লবণ হ্রদের উপনগরীর ঘুম উড়ে যাওয়ার জোগাড়। এই গল্প আর এরপরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু পরবর্তী একটি মর্মান্তিক বিষয়ের কথা না বললে ঘটনাটি অসম্পূর্ণ থেকে যায়, যদিও এই ঘটনাটির সঙ্গে মদ্যপানের কোনো সম্পর্ক নেই। ভোর রাতে বমি পর্ব সাঙ্গ করে জয়দেব এবং চাকরি চলে যাওয়ার ভয়ে কাঁটা মহিমাময় বড় সাহেবের বাইরের ঘরেই শুয়েছিলেন। পরদিন সকালে মহিমাময় ঘুম থেকে উঠে দেখলেন মেঘ কেটে গেছে, বৃষ্টি নেই, নির্মল আকাশ, সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। জানলা দিয়ে শীতের মিঠে রোদ এসে পড়েছে বড় সাহেবের ছোট্ট শোবার ঘরে। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ঘটনার পরবর্তী অংশ প্রত্যক্ষ করার জন্য মনে হয় মহিমাময় মোটেই প্রস্তুত ছিলেন না। জানলা দিয়ে ঘরের ভেতরে এসে পড়া সেই এক চিলতে রোদের মধ্যে মহিমাময়ের পরম শ্রদ্ধেয় বড় সাহেব একটা লুঙ্গি মালকোচা দিয়ে পরে উবু হয়ে বসে আছে। গতকাল রাতে জয়দেবকৃত মেঝেতে ছড়িয়ে থাকা পাচ্য ও অর্ধপাচ্য খাদ্যের উদ্বমনের উপরে ভাসমান সর্ষের তেল হাত দিয়ে আলতো করে তুলে পরম মমতায় গায়ে মাখছেন। না না না, মোটেও ভুল দেখছেন না মহিমাময়। তার ঘুম ছুটে গেছে আগেই, তাও নিজেকে চিমটি কেটে চোখ রগড়ে মহিমাময় বারবার যে সত্যটি বুঝতে পারছেন তাকে তিনি কিছুতেই মেনে নিতে চান না। মনে মনে ভাবছেন এই যেন নির্ঘাত কোনো দুঃস্বপ্ন। কিন্তু সমস্ত সন্দেহের নিরসন করে বড় সাহেব নিজেই একবার সদ্য ঘুম থেকে জেগে ওঠা মহিমাময়ের দিকে তাকিয়ে কিঞ্চিত লজ্জিত হয়ে পড়লেন। কিন্তু শুধু এইটুকুই, এছাড়া তার কর্মকাণ্ডের মধ্যে আর কোনো রকমের কোনো দোলাচল দেখা গেল না। বমির ওপরে ভেসে থাকা সর্ষের তেল হাতে তুলে নিয়ে বড় সাহেব শীতের প্রকোপে তার চামড়ায় ধরা সূক্ষ্ম ফাটলের উপরে ঘষতে ঘষতে বললেন, আসলে জিনিসটা বড় খাঁটি, বুঝলে কিনা মই বাবা? নষ্ট করতে ঠিক মন চাইছে না। বটেই তো। কি হলো, অমন চোখে তাকিয়ে দেখছো কি? তুমিও মাখবে নাকি একটু? হ্যাঁ,
শুনলেন তারাপদ রায়ের রচনা অবলম্বনে একদিন রাত্রে। অডিও নাট্যরূপ অভিজিৎ ভূঁইয়া, নির্দেশনা অভিরূপ বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল পরিচালনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়দেব অনুরণ সেনগুপ্ত, মহিমাময় কোরক সামন্ত, বড় সাহেব অভ্র মুখোপাধ্যায়। সঙ্গে অমিয় চক্রবর্তী, সায়ন্তন মৈত্র, আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে সৌভিক গুহ সরকার, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সৌভিক বিশ্বাস, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ। প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।